মোহন এবং তার স্ত্রী সুলেখা খুবই দরিদ্র ছিল। তারা খুব কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। এমনকি তারা দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতেই পারছিল না। মোহন অন্য লোকের চাষের জমিতে দিন মজুরের কাজ করত, আর তার বিনিময়ে তাকে সামান্য কিছু অর্থ দেওয়া হতো। এতে করে দুটো পেট চালানো তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। এমন পরিস্থিতিতে একদিন মোহনের বড় দাদা বিপ্লব এবং তার স্ত্রী কমলিকা সেখানে আসে। একে কি মোহন, সুলেখা, বলছি তোমাদের এত কষ্ট হচ্ছে, এত কষ্ট করে দিন পার করছো, তবুও কিনা তোমরা একটাবার আমাদের কাছে যেতে পারলে না? আমরা তো এখানে তোমাদের সাহায্য করতে এসেছি। এই নাও, এখানে 50,000 টাকা আছে। এতগুলো টাকা একসঙ্গে দেখে মোহন এবং সুলেখা ভীষণ অবাক হয়ে যায়। কি তোমরা এতগুলো টাকা আমাদের কেন দিচ্ছ? মানে একসঙ্গে এতগুলো টাকা আমাদের দেওয়ার মানেটাই বা কি? আমি যে কিছুই বুঝতে পারছি না দিদি। ও ঠিক আছে, তবে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। তুমি তো জানোই আমি অনেক চেষ্টা করার পরেও মা হতে পারিনি। সে কারণে যে আমি তোমার কাছে একটা পুত্র সন্তান চাই গো। তোমাকে কিন্তু আমায় একটা পুত্র সন্তান দিতে হবে, আর তার বিনিময়ে তোমরা খুব বিলাসবহুল জীবনযাপন করতে পারবে, বুঝেছো? তোমরা যত টাকা চাও সব পেয়ে যাবে। নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এবং কমলিকা ও বিপ্লবের দুঃখের কথা শুনে সুলেখা তাদের কথায় রাজি হয়ে যায়। কমলিকা এবং বিপ্লব খুবই খুশি হয়। তারা খুশি হয়ে মোহনদের বাড়িটা পাকা করে দেয়, সেই সাথে তাদেরকে খুশি করে আরো অনেক টাকা দেয়। এইভাবেই খুব হাসি খুশির মধ্য দিয়ে সুলেখা এবং মোহনের দিন কাটতে থাকে। 2-1 মাসের মধ্যে সুলেখা গর্ভবতী হয়, আর এই শুনে কমলিকা ভীষণ খুশি হয়। সুলেখার যেন কোনো কষ্ট না হয় এবং সে যেন তার গর্ভের সন্তানকে ঠিকমতো দেখভাল করতে পারে, তার জন্য কমলিকা সুলেখাকে আরো বেশ কিছু টাকা দেয়। দেখতে দেখতে পুরো 1 বছর কেটে যায়, আর 1 বছর পর সুলেখা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। এসব দেখে তো কমলিকা আর বিপ্লব দুজনে বেশ রেগে যায়। আমি তোকে বলেছিলাম একটা পুত্র সন্তান দিতে, আর তুই কিনা শেষ পর্যন্ত কন্যা সন্তানের জন্ম দিলি। হ্যাঁ, তাহলে তোকে এত ভালো মন্দ খাইয়ে আমাদের কি লাভ হলো বলতো? আমরা এই কন্যা সন্তান চাই না, বুঝেছিস? আমাদের যে ছেলেই চাই। দিদি, তুমি এভাবে কেন বলছো বলো তো? ছেলে হবে না মেয়ে হবে তা তো উপরওয়ালাই ভালো জানেন, তাই না বলো? ঠিক আছে, তুমি যখন একে নেবে না, তখন আমি এই কন্যা সন্তানের দায়িত্ব নেব। তাহলে বরং আমার মেয়েটা আমার কাছেই থাক। এর পরের বার যখন ছেলে হবে তখন না হয় আমি তাকে তোমার কাছে দিয়ে আসবো। না না, এই বাচ্চাটাকেও আমাদেরকে দিয়ে দিতে হবে, কারণ এই বাচ্চাটা তো আমাদের কথা মতোই তোরা নিয়েছিস। তোদের সাথে তো আমাদের সেরকমই কন্ট্যাক্ট হয়েছিল, তাই না? তাই এবার এই বাচ্চাটাকে আমরা নিয়ে যাব। দয়া করে তোমরা এরকম কথা বলো না, বলো না এরকম কথা। আমার যখন ছেলে হবে আমি তখন তোমাদের দিয়ে দেব। নিয়ে যেও না আমাদের মেয়েকে। তাছাড়া তোমরা তো মেয়ে চাও না, তাহলে তোমরা আমার সন্তানকে নিয়ে কি করবে বলো তো? এই মেয়েটাকে যদি তোমাদের কাছে রেখে যাই, তবে তো তোমরা দিনরাত এই মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকবে। একে মানুষ করতে গিয়ে পরের বাচ্চাটা নিতে তোমরা অনেক দেরি করবে। তাছাড়া আমাদের হাতে অত সময় নেই, আমাদের খুব তাড়াতাড়ি বাচ্চা লাগবে। কমলিকা সুলেখার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সুলেখা অনেক কাঁদতে থাকে। অন্যদিকে বিপ্লব আর কমলিকা সেই বাচ্চাটাকে নিয়ে তাদের চাষের জমিতে চলে যায়। আসলে ওই জমির আসল অধিকারী ছিল মোহন। মোহন এবং বিপ্লবের বাবা ছিল বিশাল সম্পত্তির মালিক। আসলে মোহন পড়াশোনা জানতো না, আর বিপ্লব ছিল ভীষণ চালাক। সে মোহনের সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে লিখে নেয়। মোহন, হা করে দেখছো কি? তুমি এই ফুলকপির জমির মধ্যে বাচ্চাটাকে পুঁতে দাও। এমন করে বাচ্চাগুলোকে রেখে দেবে যাতে করে কেউ কখনো বুঝতে না পারে। বাচ্চাগুলো রেখে আমরা উপরে ফুলকপি দিয়ে দেব, তাহলে যে আর কেউ কোনো কিছু জানতে পারবে না। বিপ্লব আর কমলিকা রাতের অন্ধকারে ফুলকপি জমিতে একটা গর্ত করে এবং সেই গর্তের ভেতরে সুলেখার বাচ্চাকে পুঁতে দেয়। তারা যখন এসব কাজ করছিল তখন দূর থেকে এসব দৃশ্য মালতী দেখতে পায়। বিপ্লব এবং তার স্ত্রী চলে গেলে মালতী খুব দ্রুত সেই স্থানে আসে এবং খুব দ্রুত মাটির নিচ থেকে সে ছোট্ট বাচ্চা মেয়েটিকে তুলে নেয়। সৌভাগ্যবশত ছোট্ট বাচ্চা মেয়েটি তখনও বেঁচে ছিল। হে উপরওয়ালা, এই বাচ্চাটা যে এখনো বেঁচে আছে। ওই পিশাচরা এই ছোট্ট বাচ্চাটিকে মাটির তলায় কেন এইভাবে পুঁতে দিয়েছিল? ও বুঝেছি, নিশ্চয়ই মেয়ে হয়েছে বলে ওরা একে মেরে ফেলার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে। এসব কথা বলে মালতী সে বাচ্চা মেয়েটিকে নিয়ে তার বাড়ির ভেতরে চলে যায়। সে তার স্বামী হরিপদ বাবুকে সব কথা খুলে বলে।
হ্যাঁ গো, আমি এই বাচ্চাটিকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলবো। আমি যে মা হতে পারিনি, আমারও যে খুব ইচ্ছে হয় মা ডাক শুনতে, তাই আমি এই সন্তানের দায়িত্ব নেব। ওই বিপ্লব আর কমলিকা তো এই বাচ্চাটাকে মাটি চাপায় দিয়ে দিয়েছিল, তবে ওরা কোনোদিনও জানতে পারবে না যে সেই সন্তান আমি তুলে এনে বড় করছি। মালতী, তুমি বরং আমার সঙ্গে পুলিশের কাছে চলো। আমরা যা যা দেখেছি সব আমরা পুলিশকে খুলে বলবো। এসব কথা যে পুলিশকে জানানো অবশ্যই দরকার। পুলিশ জানতে পারলে ওদেরকে ধরে নিয়ে যাবে। না না গো, আমি এটা কিছুতেই করতে পারবো না। আমি এই বাচ্চাটিকে তো কুড়িয়ে পেয়েছি বলো, আমি তো ওকে চুরি করে নিয়ে আসিনি। হয়তো উপরওয়ালা এটাই চান। তাছাড়া এই বাচ্চাটিকে ওদেরকে দিয়ে কি হবে বলো? ওরা যদি আমার কাছ থেকে এই বাচ্চাটিকে কেড়ে নেয় আর এই মেয়েটিকে যদি আবারও মেরে ফেলে, তখন তখন কি হবে? মালতীর কথায় শেষ পর্যন্ত হরিপদ বাবু সব কথা মেনে নেয়। হরিপদ বাবু সে এলাকার ধনীদের মধ্যে অন্যতম ছিল। তাদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না, শুধুমাত্র একটি সন্তানেরই কমতি ছিল তাদের জীবনে। তাই তারা সে সন্তানটিকে নিয়েই নতুন করে জীবন শুরু করে। মালতী বাচ্চাটির নাম রাখে ফুলমণি। ফুলকপির জমি থেকে বাচ্চাটিকে কুড়িয়ে পাওয়ার জন্য তার এমন নাম রাখা হয়। দেখতে দেখতে আরো কয়েকটা বছর কেটে যায়। এরই মধ্যে সুলেখা আরো একটা কন্যা সন্তানের জন্ম দেয়। কিরে, তুই কিনা আবারও কন্যা সন্তানের জন্ম দিলি? দে দে, মেয়েটাকে বরং দিয়ে দে। যতদিন না অব্দি তুই পুত্র সন্তানের জন্ম দিতে পারছিস, ততদিন অব্দি তোর কোনো মেয়েকেই তুই রাখতে পারবি না। দিয়ে দে। আর শোন, আমাদের কথা না শুনলে কিন্তু আমরা তোকে জেলে পাঠিয়ে দেব। তুই তো আমাদেরকে খুব ভালো করে চিনিস, বল। এসব কথা বলে কমলিকা সুলেখার কাছ থেকে আবারও তার দ্বিতীয় বাচ্চাটাকে কেড়ে নিল এবং তারা আবারও সেই ফুলকপির জমিতে গিয়ে সেই বাচ্চাটিকে পুঁতে দেয়। ওই ফুলকপি ক্ষেতের পাশেই মালতী দেবীর বাড়ি হওয়ার জন্য মালতী দেবী আবারও এই সব দৃশ্য দেখে ফেলে। মালতী আবারও সেখানে এসে খুব দ্রুত সেই বাচ্চাটিকে তুলে নেয়। মালতী বাচ্চাদের খুব ভালোবাসতো, আর তাই তো সে ওই বাচ্চাটিকে নিয়ে আবারও মানুষ করতে শুরু করলো। এইভাবে কেটে যায় 5টি বছর। এই 5 বছরের মধ্যে সুলেখা 4টি সন্তানের জন্ম দিয়েছিল, আর সে 4টি মেয়ে এখন মালতীর কাছে মানুষ হচ্ছিল। আরো 1 বছর পর সুলেখা একটা মেয়ের জন্ম দেয়। তোমরা এসব বন্ধ করো, আমি আর পারছি না। আমি এভাবে আর কত কন্যা সন্তানের জন্ম দিব বলো তো? তোমরা তো আমাকে এখনো বললে না আমার আগের 4টি মেয়ে এখন কোথায় আছে। তোমরা ওদেরকে নিয়ে কি করেছো? আমি তো এটাও জানি না যে ওরা আদৌ বেঁচে আছে কিনা। আমি যে আর কোনো সন্তান জন্ম দিতে পারবো না। এমনিতেও তোর গর্ভ থেকে কোনো পুত্র সন্তান আর জন্ম নেবে না রে, অপয়া কোথাকার। দে দে, দিয়ে দে, দিয়ে দে, বাচ্চাটিকে আমার কাছে দিয়ে দে, আর এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোদের পেছনে এতগুলো টাকা খরচ করা আমাদের একদমই উচিত হয়নি। এখন তো এই বাড়ির মালিকও আমরা, কারণ তোদেরকে যে এই বাড়িতে আমরাই থাকতে দিয়েছিলাম। যা যা, বেরিয়ে যা। তুমি দয়া করে এরকমটা করো না দিদি। এই ঘরটা ছাড়া আমাদের আর কি আছে? আমরা আর কোথায় যাব? তোদের প্রতি অনেক দয়া মায়া দেখিয়েছি, আর নয়। যা যা, বেরিয়ে যা এখান থেকে। বিপ্লব আর কমলিকা মোহন আর সুলেখাকে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর সে বাড়িতে তালা দিয়ে দেয়। এরপর বিপ্লব আর কমলিকা ওই 5 নম্বর বাচ্চাটিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এদিকে মোহন আর সুলেখা কি করবে তারা কোনো কিছুই বুঝতে পারে না। তারা হাঁটতে হাঁটতে সেই ফুলকপি জমির কাছে চলে আসে। আমাদের যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই সুলেখা, আমরা বরং এখানেই থাকবো। একটা সময় তো এই জমিটা আমাদেরই ছিল বলো। আমার দাদাই তো আমাদের সমস্ত জমি হাতিয়ে নিয়েছে। তারা যে আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে। এরকম একটা ফাঁকা জায়গায় আমরা কি করে থাকবো গো? আমি কোনো রকমে কিছু কাঠ খুঁজে আনছি, সেগুলো দিয়ে একটা ছোটখাটো ঘর বানাবো। সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে, কিন্তু তার আগে তো আমাদের কোনো কিছু খেতে হবে। চলো এই ক্ষেত থেকে কটা ফুলকপি তুলে আগুনে পুড়িয়ে খেয়ে নেই। মোহন ফুলকপি জমি থেকে বেশ কিছু ফুলকপি তুলে তা আগুনে পুড়িয়ে রোস্ট করে খেয়ে নেয়, আর এভাবেই তারা পেট ভরায়। তারা অনেক পরিশ্রমের পর সন্ধ্যার মধ্যেই একটা কুঁড়ে ঘর তৈরি করে। তারা অনেক ক্লান্ত থাকায় সুলেখা পুরো রাত না ঘুমিয়ে জেগেছিল, কারণ বাচ্চার চিন্তায় তার ঘুমই আসছিল না। সুলেখা অনেক কান্নাকাটি করছিল। এমন সময় হঠাৎ করে তারা কারো গলার আওয়াজ শুনতে পায়। কে কে? তুমি এখনো এত ভয় পাচ্ছ কেন? এর আগে তো আমরা 4বার সুলেখার সবগুলো সন্তানকে এভাবে মাটিতে পুঁতে রেখেছিলাম। এর আগে তো কেউ কোনো কিছু জানতে পারেনি। আশেপাশে তো বাড়ি আছে ঠিকই, কিন্তু আমাদেরকে তো আর কেউ ধরতে পারেনি বলো। নাও নাও, এবার তাড়াতাড়ি করো আর এই বাচ্চাটিকে পুঁতে দাও। তাদের সব কথাই সুলেখা এবং মোহন শুনতে পায়। তারা কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিদি, তুমি কিনা আমার সন্তানদের পুঁতে রেখেছো? তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো? এর আগেও কিনা তুমি আমার
চারটে সন্তান কিভাবে পুঁতে রেখেছো? এবার অন্তত আমার এই মেয়েটার সঙ্গে এমনটা করো না। আমার মেয়েটাকে দিয়ে দাও, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। এই এই তোরা আবার এখানে কি করছিস? আমার জমিতে তোদের তো থাকার কথা নয়। ও, তোদেরকে বাড়ি ছাড়া করেছি বলে তোরা এসে আবার আমার জমি দখল করার চেষ্টা করছিস? দাঁড়া, আমি তোদের ঘর এক্ষুনি ভেঙে গুড়িয়ে দেব। আমি তোমাদেরকে ছাড়বো না দাদা। আমি পুলিশকে বলে দেব তোমরা কিভাবে আমার চারটে মেয়ের জীবন নিয়ে খেলা করেছো, আর কিভাবে তুমি আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছো। তোরা এখান থেকে পুলিশের কাছে যেতে পারলে তো অনেক হয়েছে। আজকে তোদের খেল খতম। এই নে ধর, তোদের বাচ্চা মেয়েটাকে ধর। বাপ মা মেয়ে তিনজনকে আজ আমি একসাথেই মারবো। আমার গাড়ির চাকার তলায় যে তোদের মৃত্যু লেখা আছে রে। এসব কথা বলে বিপ্লব তার গাড়িতে উঠে বসে। সে গাড়িতে উঠে মোহন এবং সুলেখার দিকে এগোতে থাকে। সুলেখা এবং মোহন ভীষণ ভয় পেয়ে যায়। তারা ভয়ে কান্নাকাটি করা শুরু করে। বিপ্লব গাড়ি চালিয়ে সুলেখা এবং মোহনের খুব কাছাকাছি চলে আসে। সুলেখা এবং মোহন ভয়ে চোখ বন্ধ করে নেয়। এমন সময় মালতী আর হরিপদ বাবু বেশ কিছু পুলিশ নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। গ্রেফতার করে নিয়ে যান এদের। আপনারা দেখলেন তো কিভাবে এরা খুন করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমরা কেস লড়বো, কোনোভাবেই যেন এরা ছাড়া না পায়। আমরা এখন না আসলে কি যে হতো। পুলিশ বিপ্লব এবং কমলিকাকে ধরে নিয়ে যায়। সুলেখা খুবই কান্নাকাটি করতে থাকে। তুমি কেঁদো না সুলেখা, তোমার চারটে মেয়ে যে আমার কাছে আছে। ওরা তোমার সন্তানের কোনো ক্ষতি করতে পারেনি। আমি তো ভেবেছিলাম ওই মেয়েগুলো বোধহয় কমলিকার, কিন্তু আমি তো আসল ঘটনা জানতামই না। ওই বাচ্চাগুলো যে তোমার সেটা আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি, আর তারপরেই তো আমি পুলিশকে নিয়ে এলাম। তবে তুমি চাইলেই তোমার মেয়েদের নিয়ে যেতে পারো। মোহন এবং সুলেখা মালতী দেবীর সঙ্গে তাদের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তাদের সন্তানদের সুখে থাকতে দেখে তারাও অনেক খুশি হয়ে যায়। আমার মেয়েরা এখানে সুখে আছে, আমি তাতে অনেক খুশি। আমাদের তো আর সামর্থ্য নেই এতগুলো বাচ্চা দেখাশোনা করার, তাই ওরা তোমার কাছেই থাকুক। এরপর থেকে সে 4 সন্তান মালতীর কাছে বড় হতে থাকে। সোমপুর নামক এক গ্রামে থাকতো ভোলা আর তার বউ মেঘা। ভোলা ছিল খুব অলস প্রকৃতির। ও কখনো কোনো কাজ করতো না। গ্রামের সবাই তাকে অলস ভোলা বলেই ডাকতো। আর তার বউ মেঘা তার অলসতা নিয়ে খুব বিরক্ত ছিল। কই গো, ওঠো, সকাল থেকে দুপুর হতে চললো, তারপরেও তোমার ওঠার কোনো নামগন্ধ নেই। কই গো, ওঠো, ওঠো বলছি, না এক্ষুনি গায়ে জল ঢেলে দেবো, এই বলে দিলাম। ওঠো বলছি, এক্ষুনি ওঠো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাও, স্নানটাও সেখানে হয়ে যাক। আর কষ্ট করে উঠার কি দরকার বলো গিন্নি? বেশি কথা বলে না, সকাল থেকে আমি কাজ করে মরছি। রান্না হয়েছে, খেয়ে আমাকে এবার উদ্ধার করো। উঠছি, যাও যাও, খাবার নিয়ে আসো। একে নিয়ে যে আমি কোথায় যাই আর পারি না বাপু। এমন অলস লোক আমি আমার বাপের জন্মেও দেখিনি। মেঘা যখন এভাবে বলছিল, তখন এক সাধু বাবা তাদের দরজায় এসে দাঁড়ায় আর বলতে থাকে, বাড়িতে কেউ আছো? আমি খুব ক্ষুধার্ত, আমাকে আমাকে কিছু খেতে দিবে গো? সাধুর ডাক শুনে মেঘার ভোলা দুজনেই বাইরে বেরিয়ে আসে। আরে সাধু বাবা, আপনি আমাদের বাড়িতে আসুন, আসুন, ভেতরে আসুন। কি সৌভাগ্য আপনি এসেছেন। গিন্নি, ও গিন্নি, সাধু বাবার খাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর মেঘা তাড়াতাড়ি করে সাধু বাবার খাওয়ার আয়োজন করে। সাধু বাবা পেট ভরে খাবার খায়। মা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার অনেক যত্ন করেছো। আমি তোমাদের একটা বর দিতে চাই। বলো কি চাই? সত্যি বলছেন সাধু বাবা? যা চাইবো তাই দিবেন? হ্যাঁ, তবে ঠিক একটিই বর নিতে পারবে।
আপনি আমাকে এমন কোনো বর দিন যার সাহায্যে আমার কোনো কাজই করতে না হয়, আমি যেন সারাদিন আরাম করতে পারি। তবে এটাই তোমার ইচ্ছে। ঠিক আছে, তবে তাই হবে। আমি কাজের জন্য একটা রাক্ষস রেখে যাচ্ছি। সে তোমরা যা বলবে তাই করবে, তবে তাকে সব সময় কাজের উপর রাখতে হবে। যদি তোমরা কখনো সেই রাক্ষসকে কাজ দিতে না পারো, তবে সেই রাক্ষস তোমাদেরকে মেরে ফেলবে। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর মেঘা চিন্তায় পড়ে যায়। সে কি গো, সাধু বাবা এইসব কি বলে গেল? যদি ওকে আমরা কাজ না দিতে পারি তবে যে ও আমাদেরকে মেরে ফেলবে। ধুর গিন্নি, তুমি ভয় পেও না তো। এসব নিয়ে চিন্তা করার কিছুই নেই। দেখবে আমি রাক্ষসকে কিভাবে কাজের উপর রাখি। তখনই সেখানে হুট করে একটা রাক্ষস চলে আসে। আমি চলে এসেছি, এবার আমাকে তোমরা কাজ দাও। যাও রাক্ষস, আমাদের জন্য তুমি চাল ডাল নিয়ে আসো। বলার কিছুক্ষণের মধ্যেই রাক্ষস সবকিছু নিয়ে আসে। তা দেখে মেঘার ভোলা দুজনেই অবাক হয়ে যায়। একে এত তাড়াতাড়ি ও কাজ শেষ করে দিল? আমরা এত কাজ পাবো কোথা থেকে গো? আমাকে কাজ দাও, আরো কাজ দাও। আমার জমি হাল চাষ করে দাও। রাক্ষস এক মুহূর্তের মধ্যে তার জমিও চাষ করে ফেলে। কাজ দাও আমায়, না হয় তোমাদেরকে এক্ষুনি মেরে ফেলবো। তাড়াতাড়ি কাজ দাও। যাও রাক্ষস, আমাদের জন্য একটা বিশাল রাজপ্রাসাদ বানিয়ে নিয়ে এসো। এক্ষুনি দিচ্ছি। রাক্ষস কিছুক্ষণের মধ্যেই একটা বড় প্রাসাদ বানিয়ে দেয়। এবার তো আর মেঘাদের কাছে কোনো কাজই নেই। কি করবে তারা কিছুই ভেবে পাচ্ছে না। অনেক কাজ হলো, এবার আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও জলদি। এরপর মেঘা তাড়াতাড়ি করে রাক্ষসকে খেতে দেয়। রাক্ষস মুহূর্তে সব খেয়ে নেয়। মেঘা আরো খাবার এনে দেয়, সেগুলো রাক্ষস খেয়ে নেয়। খাওয়া হতেই এবার আমাকে কাজ দাও। এবার এবার কাজ কই পাই গিন্নি? আমি ব্যবস্থা করছি। রাক্ষস, যাও একটা কুকুরের লেজ সোজা করে নিয়ে এসো। এবার কি করে করবে রাক্ষস এটা? কুকুরের লেজে কখনোই সোজা হয় না। সত্যি আমার কপালটা সত্যি অনেক খারাপ। আমি এই জীবনে কিছুই করতে পারলাম না। রানীমা, আপনি হঠাৎ এমন কথা কেন বলছেন? আর তাছাড়া আপনি এমন চিন্তিত কেন? হয়েছে কি আমাকে বলুন তো, নাকি আবার আপনার দুই কন্যাকে ডাকবো? দাসী, ওদেরকে আর ডাকতে হবে না। ওদের দুজনকে তো আমি আর গর্ভে ধরিনি। রাজ্যের নিরাপত্তার জন্য পরিরাজ্য থেকে পরিকন্যা আর নাগরাজ্য থেকে নাগকন্যাকে আমি নিয়ে এসেছিলাম। সন্তানের মতো স্নেহ যত্নে লালন পালন করেছি। ভেবেছিলাম বড় হয়ে ওরা পাতালপুরের দায়িত্ব নেবে, আমি নিশ্চিন্তে থাকবো। কিন্তু সেটা আর হলো কি করে বলো? হেরো হেরো, দেখলি তো নাগিন, আমি তোকে কিভাবে পরাজিত করলাম। তুই কখনোই আমার শক্তির সাথে পারবি না। আমার সাথে আর কখনো ঝগড়া করতে আসবি না। বোকা পড়ি, আমার থেকে তোর শক্তি বেশি তাই তুই অহংকার করছিস, কিন্তু তোর থেকে আমার বুদ্ধি বেশি সেটা বোধহয় তুই ভুলে গেছিস। দিন দেখবি বুদ্ধির জোরে আমি তোর সব অহংকার ধূলিসাৎ করে দেব, আর মায়ের পরে আমি হব পাতালপুরের রানী। কাটা জায়গাটা অনেক যন্ত্রণা করছে, তাড়াতাড়ি করে ঘরে যাই। কাটা জায়গায় ওষুধ লাগাতে হবে তো।
গিয়ে কি নাগিন মা, তোর কি হয়েছে? তোর শরীরে এভাবে কেটে গেল কি করে? তুই আবার পরীর সাথে মারামারি করেছিস তাই না? মা, আমি কেন পরীর সাথে মারামারি করতে যাব? উল্টো পরী তো আমার পায়ে পা বেঁধে ঝগড়া করছে। দেখো আমার কি অবস্থা করেছে। না জানি কোন দিন এই পরী আমাকে মেরেই ফেলে। আরে মা, কখনোই এমনটা হবে না। আমি তোর মা, আর আমি এখনো জীবিত আছি। দাঁড়া, আগে আমি তোর ক্ষতটা সারিয়ে দিচ্ছি, তারপর আমি পরীর বিচার করছি। উফ মা, বড্ড শান্তি পেলাম। কিন্তু মা, একটা কথা, তুমি কিন্তু পরীর লাগামটা টেনে ধরো। পরী দিন দিন যেভাবে বেপরোয়া হয়ে যাচ্ছে তাতে কিন্তু অমঙ্গল হবে। এ নিয়ে তোকে আর ভাবতে হবে না রে মা, আমি এক্ষুনি যাচ্ছি পরীর কাছে। একে একে মা, তুমি এখানে? তুমি হঠাৎ এখানে এলে কেন? আর তাছাড়া তুমি হঠাৎ আমার উপর রেগে আছো কেন? কি হয়েছে মা, বলো তো? কি হয়েছে তুই বুঝতে পারছিস না? দিন দিন তোর কিন্তু বড্ড বার বাড়ছে। নিজের বোনকে আঘাত করতেও তুই দ্বিধাবোধ করছিস না। যদি এভাবে একে অপরকে আঘাত করিস, দুজনে মিলে ঝগড়া করিস, তবে তোরা পাতালপুরীকে কিভাবে রক্ষা করবি? হ্যাঁ, একদম ঠিক হয়েছে। উচিত শিক্ষা হয়েছে পরীর। পরী যাতে মায়ের সামনে নত হয়ে থাকে, তার জন্যই তো আমি এসব কথা এসে মাকে বলেছি। আর ইচ্ছে করে আমি হেরে গেছি। তবে আমি সবসময় মায়ের সামনে ভালো সেজে থাকবো। আর এক পর্যায়ে আমি পাতালপুরীর রানী হয়ে উঠবো। হ্যাঁ, আমি তাই করবো। এদিকে তুই কি দেখছিস? হ্যাঁ, আমি যেন এরপর আর কখনো এমন ঘটনা না শুনি, মনে থাকে যেন। বড্ড চালাক ওই নাগিন কিনা আমাকে আবারও কথা শোনালো। ওই নাগিনের জন্যই মা আজকে আমাকে মারলো। দিন ওই নাগিন মায়ের মনে জায়গা করে নিচ্ছে। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি ওই নাগিন খুব শীঘ্রই পাতালপুরীর রানী হতে যাচ্ছে। কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি হব পাতালপুরীর রানী, আর সেটা যে করেই হোক। এটা হচ্ছে পাতালপুরের অমূল্য রত্ন, আর এই রত্নটা আজ আমি আমার দুই মেয়ের হাতে তুলে দেব। আর এই রত্ন যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি দুই মেয়েকে বুঝিয়ে দেব। তো ওরা দুই বোন তো সবসময় ঝগড়া করে, আবার এই রত্ন নিয়ে ঝগড়া করবে না তো? কে ওখানে? ওখানে কে? কে লুকিয়ে লুকিয়ে আমার সব কথা শুনছে? বেরিয়ে এসো। কে? বেরিয়ে এসো বলছি। আরে আরে, জানালার পাশে তো কোনো কিছুই নেই। তাহলে কি আমি ভুল ভাবলাম? যাক বাবা, অত ভেবে কোনো কাজ নেই। এই রত্নটা নিয়ে ঘুমিয়ে পড়ি, রাত যে হয়ে গেছে। ওর পাতাল রানী তার কক্ষে যায়, আর বিছানার নিচে সে পাথরটা রেখে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা একটা ছায়া এসে সেই রত্নটা চুরি করে নিয়ে যায়। হায় হায়, এটা আবার কি হয়ে গেল? আমি তো রত্নটা বালিশের নিচে রেখেছিলাম। কে চুরি করেছে? কে কোথায় আছিস? তাড়াতাড়ি ছুটে আয়। কি হয়েছে রানীমা? আপনি এভাবে চিৎকার কেন করছেন? বলুন রানীমা। সর্বনাশ হয়ে গেছে দাসী, আমাদের পাতালপুরের অমূল্য রত্নটা যে হারিয়ে গেছে। বলছো কি মা? আমরা তো পাথরটা চোখেই দেখিনি। আর তাছাড়া এই প্রাসাদে তো আমরা ছাড়া আর কেউই থাকে না। আমরা চারজনই শুধু থাকি। যারা পাতাল প্রজারা তো প্রাসাদের বাইরে থাকে। ভিড়ে থাকে বলে কি আর চুরি করতে পারবি না নাকি? আমরা তো কেউই চুরি করিনি। তবে নিশ্চয়ই এটা ওই পাহারাদারদের কাজ। এই তুই চুপ কর তো। তোর এসব বুদ্ধি একদম অকেজো, মাথা মোটা কোথাকার। মা, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে চাই। আমার বুদ্ধি শুনলে তুমি নিশ্চয়ই চোর ধরতে পারবে, আর তোমার মূল্যবান পাথরটাও ফিরে পেতে পারো। বুদ্ধি নাগিন, বল তো আমাকে। সকলের সামনে এটা বলা যাবে না মা। তুমি এইদিকে এসো, আমি তোমাকে বলছি। বেশ ভালো বুদ্ধি। বিকেলে তোমরা তিনজনই আমার কক্ষে আসবে, কেমন? রানীমা, আমরা তো চলেই এসেছি। এবার বলুন, আপনি আমাদের কেন ডেকেছেন? যে এখানে যে ময়দাগুলো দেখছো না, এগুলো তোমাদের, বুঝেছো তো? এই ময়দাগুলো দিয়ে আজ রাতে তোমরা তিনজন
আসলে অমূল্য রত্নের মতো করে রত্ন বানাবে। আর যদি রত্ন বানাতে পারো তবে আমি তোমাদের যে রত্নটা বানাতে পারবে আমি তাকে পাতালপুরের রানী করে দেব, আর যে রত্নটা বানাতে পারবে না আমি তাকে কঠিন শাস্তি দেব। পর তিনজন মিলে ময়দা নিয়ে চলে যায়। রাত জেগে তিনজনই অমূল্য রত্ন বানানোর চেষ্টা করে। এই তো তোমরা তিনজন চলে এসেছো, তবে এবার দেখাও তো কে কি রকম করে রত্ন বানিয়েছো। কে কি দাসী, তুই এটা কি ঘোড়ার ডিম বানিয়েছিস বলতো? অমূল্য রত্ন দেখতে তো এরকম নয়। আরে আরে নাগিন, তুইও তো দেখছি মানচিত্রই বানিয়ে এনেছিস। কে কি পড়ি, তুই এত সুন্দর করে নিখুঁত ভাবে অমূল্য রত্ন কি করে বানালি? তোরা তো কেউ ওই রত্ন দেখিসনি। না মানে রানীমা, আসলে চুপ, আর একটা কথাও তুই বলবি না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ওই রত্ন তুই নিজেই চুরি করেছিস। সেই রত্ন দেখেই তুই এটা বানিয়েছিস, তাই না? আমি বলেছিলাম না, তুমি এই বুদ্ধিটা কাজে লাগালে তুমি চোরকে ধরতে পারবে। রত্ন চুরি করে তুই অনেক বড় ভুল করেছিস, এর জন্য তোকে শাস্তি ভোগ করতে হবে। আর চালাক নাগিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার বুদ্ধির চোরে যে বোকা পরীর কুকীর্তি ফাঁস হলো। আর নাগিন, তুই হবি পাতাল রানী, আর এই দুষ্টু পরী পাবে শাস্তি।